ভাইয়া, ইয়াশফা খুব কাঁদছে। ও কাঁদছে কেন? কোথাও কি আঘাত পেয়েছে? ও কি অনেক ব্যথা পেয়েছে রুহি? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমি কোথাও ব্যথা পাইনি, আমার মেয়াও খুব অসুস্থ। ইডিয়েট। আজকের গল্প রূপন্তী সরকার রচিত নেশাক্ত প্রহর, মিহি সিজন 2। ঋষভের এই হুট করে বলা বেফাস কথাটা শুনে রুমের সবাই হাঁ হয়ে ওর দিকে চেয়ে রইল। কারণ বাড়ির সবাই খুব ভালো করেই জানে যে ঋষভ ইয়াশফাকে নিজের বউ বলে মোটেও স্বীকার করে না। কিন্তু এখন সেই মেয়েটা বাপের বাড়ি চলে যাওয়ার কারণে যে ও মনে মনে এত আফসোস করছে, সেটা ওর মুখ ফসকে বের হওয়া কথাতেই একদম ক্লিয়ার হয়ে গেল। আদ্রিত এতক্ষণ চুপচাপ দেখছিল, এবার ও এক লাফে এসে সরাসরি ঋষভের পাশে বসে পড়ল। এবার একটু খোঁচা দিয়ে বলল, আপনি নাকি বউরে মানেন না? তো মেয়েটা একটু বাপের বাড়ি যেতেই আবার এত আফসোস করেন ক্যা? কাহিনী কি? ঋষভ চোখ দুটো বড় বড় করে এক নজরে আদ্রিতের দিকে তাকালো। ওর ওই চাহনি দেখে আদ্রিত একটা ঢোক গিলল। ও জোর করে হাসির নাটক করে আমতা আমতা করে বলল, ভাই রাগ করেন ক্যা? আমি তো এমনিই বললাম। শুভ্র এবার ঋষভের সামনে এসে হাত দুটো ধরে বলল, ঋষ প্লিজ চল না ভাই আমাদের সাথে। আজকে না গেলে ওরা সত্যিই জ্যোতিকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে, আমার লাইফটা শেষ হয়ে যাবে। ঋষভ প্রথমে কিছুতেই রাজি হতে চাইছিল না। ওর নিজের মুড এমনিতেই অফ, তার উপর এই বউ চুরির ঝামেলার মধ্যে ও জড়াতে চায় না। কিন্তু শুভ্র, আদ্রিত আর রুহি তিনজন মিলে এক প্রকার ওর হাত পা ধরে টানাটানি শুরু করে দিল। শেষমেশ ওদের এত ছটফটানি দেখে ঋষভ রাজি না হয়ে পারল না। ও আলমারি থেকে একটা পাতলা ফিনফিনে সবুজ রঙের শার্ট আর একটা কমফোর্টেবল ট্রাউজার পরে নিল। দুই হাতে সাদা ব্যান্ডেজের ওপর দিয়েই শার্টের হাতাটা একটু গুটিয়ে নিল। ওদিকে শুভ্র জলদি করে একটা পাঞ্জাবি গায়ে চাপিয়ে নিল। ওরা সবাই মিলে যেমনই ঘর থেকে মেইন গেটের দিকে পা বাড়াবে, অমনি লিভিং রুমের কর্নার থেকে গম্ভীর একটা আওয়াজ ভেসে এলো। কি ব্যাপার, তোরা সবাই মিলে এত রাতে সেজে গুজে কোথায় যাচ্ছিস শুনি? তাকিয়ে দেখলো রিত সোফায় বসে কফি খাচ্ছে। ঋষভ কোনো উত্তর না দিয়ে ফোন স্ক্রল করতে করতে ভাবলেশীন মুখেই দাঁড়িয়ে রইল। ওদিকে শুভ্রর তো ভয় বুক দুরু দুরু কাঁপছে। হরিদের সামনে গিয়ে মিনমিন করে বলল, কাকাই আমরা বউ চুরি করতে যাচ্ছি, তুমিও চলো না আমাদের সাথে। রিত কফির মুখে চুমুক দিতে গিয়েও থেমে গেল। চোখ দুটো মার্বেলের মতো গোল গোল করে অবাক হয়ে বলল, কার বউ চুরি করবি এত রাতে? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, আমার বউ। রিত ঋষভের দিকে তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঋষ তুমিও যাচ্ছ নাকি ওদের সাথে? শুভ্র পাশ থেকে চট করে বলে উঠল, হ্যাঁ কাকাই, ও যাচ্ছে আমাদের সাথে, তুমিও চলো না, হেব্বি মজা হবে। হৃদ এবার একটু রেগে গিয়ে কফির মগটা টেবিলের উপর রাখলো। তারপর মুখ বাঁকিয়ে বলল, তোর বউকে চুরি করতে গেলে আমার বউ বাড়িতে একা হয়ে যাবে না? আমি আমার জান বাচ্চাকে একা রেখে কোথাও যাব না। তোরাই যা, ফসল হয়ে ফিরিস, এই দোয়াই দিলাম। ঋষভ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের পাগলামি কোনো দিনও কমবে না। ওরা আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে লিভিং রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিপাশে ঝলমলে লাইটিং, প্রচুর মানুষের আনাগোনা। ঋষভ একটু সাইড করে ওর গাড়িটা থামালো। সবাই গাড়ি থেকে নেমে এক পাশে গিয়ে দাঁড়ালো। ওরা যখন ভেতরে ঢোকার জন্য মেইন গেটের দিকে পা বাড়াবে, তখনই এক লোক ওদের পথ আটকে জিজ্ঞেস করলো, আপনারা কোন পক্ষের? শুভ্র পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আগে আপনি বলেন, আপনি কোন পক্ষ? লোকটা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি মেয়ে পক্ষ। রোহি পাশ থেকে বলল, আমরা ছেলে পক্ষ, আমি বরের নিজের বোন। লোকটা রোহির কথা শুনে বলল, ও আচ্ছা বাবা, আপনারা ভেতরে যান। বিয়েবাড়িতে ঢোকার পর চারপাশের ভিড় দেখে শুভ্র আর আদ্রিতের মাথা চক্কর দেওয়ার জোগাড়। সময় একদমই কম, যে কোনো মুহূর্তে জ্যোতির বিয়ে হয়ে যেতে পারে। আদ্রিতা দেরি না করে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক লোককে খপ করে ধরে নিচু গলায় জিজ্ঞেস করলো, ভাই কোনের মানে বউয়ের রুমটা ঠিক কোথায় বলতে পারেন? লোকটা এক হাতে প্লেট আর অন্য হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ধরে এক নিঃশ্বাসে বলল, সোজা সামনে যাইয়া ডাইনে যাইয়া তারপর বামে যাইয়া আবার সোজা যাইয়া এক টেরে ডাইনে।
কথাটা শেষ করে লোকটা ভিড়ের মধ্যে হাওয়া হয়ে গেল। এদিকে লোকটার এই গোলক ধাঁধার মতো ডিরেকশন শুনে আদ্রিতের মাথাটাই ঘুরে উঠল। ও হাঁ করে শুভ্র আর ঋষভের দিকে তাকিয়ে রইল। বলল, ভাই রে ভাই, মরমু আমি, গলায় দড়ি দিমো। ঋষভ একটু বিরক্ত হয়ে আদ্রিত তার শুভ্রর দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় ওদের উদ্দেশ্যে বলল, তোরা বাইরে গিয়ে দাঁড়া, ড্রামা করিস না, আমি নিয়ে আসছি জ্যোতিকে। ঋষভের কথা শুনে শুভ্র, রুহি আর আদ্রিত কথা বাড়ালো না। ওরা চুপচাপ মেইন গেট দিয়ে বেরিয়ে গিয়ে পার্ক করা গাড়ির কাছে দাঁড়ালো। ওদিকে ঋষভ সিঁড়ি বেয়ে সোজা দোতলার দিকে উঠে গেল। উপরে উঠতেই দেখলো একটা পিচ্চি মেয়ে সুন্দর একটা লেহেঙ্গা পরে করিডোরে ঘুরে বেড়াচ্ছে। দেখতে বেশ কিউট লাগছে। ঋষভ মেয়েটাকে ইশারা করে নিজের কাছে ডাকলো। এরপর ট্রাউজারের পকেটে হাত দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট বের করলো। আজকাল কেন জানি ওর পকেটে সবসময় চকলেট থাকে। ও ইচ্ছে করেই চকলেট রাখে। বাড়িতে একটা বাচ্চা ইঁদুর আছে কি না। পকেটে এক গাদা চকলেট থেকে একটা চকলেট মেয়েটার হাতে দিয়ে ঋষভ নিচু গলায় জিজ্ঞেস করলো, বউ তোমার কে হয়? মেয়েটা চকলেট পেয়ে একগাল হেসে মিষ্টি করে বলল, আমার বড় আপুই। ঋষভ বলল, ওর রুমে নিয়ে চলো তো আমায় একটু। বাচ্চা মেয়েটা চকলেটের লোভে আর কোনো প্রশ্ন না করে ঋষভকে সাথে নিয়ে সোজা জ্যোতির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ঋষভ আলতো করে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো রুমে এই মুহূর্তে আর কেউ নেই। জ্যোতি ভারী বেনারসি আর গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই চোখ মুছে কান্না করছে। ঋষভ জ্যোতির দিকে তাকিয়ে সোজা সাপটা প্রশ্ন করল, আপনি কি জ্যোতি? জ্যোতি হুট করে আয়নায় একটা ছেলের অবয়ব দেখে চমকে পেছনে ফিরে তাকালো। তাকিয়েই ও একদম স্তব্ধ। এটা তো শুভ্রর ভাই ঋষভ। ও অনেকবার ঋষভকে দেখেছে আর শুভ্রর মুখে ওর রাগ ও স্বভাবের ব্যাপারেও অনেক গল্প শুনেছে। জ্যোতি একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, জি, আপনি এখানে কিভাবে? ঋষভ গম্ভীর গলায় বলল, চলুন আমার সাথে। জ্যোতি চরম অবাক হয়ে নিজের দু হাত নেড়ে বলল, কোথায় যাব? আজকে তো আমার বিয়ে। ঋষভ ঠান্ডা চোখে তাকিয়ে বলল, বাকি সব পরে এক্সপ্লেন করব, এখন কোনো কথা না বলে চলুন। কথাটা বলে ঋষভ আর সময় নষ্ট করলো না। ও জ্যোতিকে নিয়ে সোজা রুমের সাথে থাকা ব্যালকনির দিকে এগিয়ে গেল। এরপর পকেট থেকে ফোন বের করে শুভ্রকে একটা কল দিল। কল পেয়েই শুভ্র, আদ্রিত আর রুহি এক ছুটে বাড়ির পেছনের বাগানের দিকে চলে এলো। ঋষভ ব্যালকনির রেলিং ধরে জ্যোতিকে বেশ সাবধানে নিচের দিকে নামিয়ে দিল আর নিচে দাঁড়িয়ে থাকা শুভ্র জ্যোতিকে ক্যাচ ধরে নিজের বুকের সাথে লেপটে নিল। জ্যোতিকে নামানোর পর ঋষভ নিজেও এক হাত দিয়ে রেলিংয়ে ভর দিয়ে এক লাফে নিচে নেমে পড়ল। এরপর ওরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সবাই মিলে হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে গাড়িতে উঠে বসলো। ঋষভ গাড়ি স্টার্ট দিতেই পেছনের সিট থেকে রুহি ওর দিকে তাকিয়ে একদম এক্সাইটেড হয়ে বলে উঠল, ভাইয়া সিরিয়াসলি তুমি একটা জিনিস। শুভ্র খুশিতে একদম আত্মহারা। ও ঋষভের ব্যান্ডেজ করা হাত দুটো টেনে নিয়ে বারবার চুমু খাচ্ছে। ঋষভ চরম বিরক্ত হয়ে নিজের হাতটা টেনে নিল। তারপর চোয়াল শক্ত করে কটমট চোখে তাকিয়ে বলল, গে শালা। ঋষভের কথা শুনে গাড়ির ভেতর রুহি আর আদ্রিত হাসিতে ফেটে পড়ল। কিন্তু জ্যোতি পুরো চুপ হয়ে বসে আছে। ও আসলে বুঝতে পারছে না ওর সাথে হুট করে কি ঘটে গেল। জ্যোতি ঋষভের দিকে তাকিয়ে রাগ নিয়ে বলল, ভাইয়া প্লিজ গাড়ি থামান। আমি ওর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে কিছুতেই বিয়ে করব না। আমাকে দয়া করে রেখে আসুন। শুভ্র এবার আর দেরি করল না। ও পেছনের সিটে জ্যোতির গলার কাছে একটা চুমু খেয়ে বলল, আর কোনো দিন এমন করবো না পাখি, একদম প্রমিস। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রে, ট্রাস্ট মি। শুভ্রর এই পাগলামি দেখে জ্যোতি মুখ দিয়ে আর কিছুই বলল না, চুপ হয়ে গেল। আসলে ও মনে প্রাণে এটাই চেয়েছিল যে শুভ্র যেন এই বিয়ে হতে না দেয়। কিন্তু জ্যোতি কল্পনাও করেনি শুভ্র সত্যিই এমন করবে। গাড়িতে বসার মতো তেমন স্পেস ছিল না, তাই জ্যোতি বাধ্য হয়ে শুভ্রর কোলে গুটিসুটি মেরে বসে রইল। গাড়ি যখন রায়নকুঞ্জের কাছাকাছি চলে এসেছে তখন ঋষভ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সবার উদ্দেশ্যে বলল, তোরা বাড়ি যা, আমি একটা জায়গায় যাব, আমার একটু কাজ আছে। কথাটা বলে ঋষভ গাড়ি এনে বাড়ির সামনে থামালো। শুভ্র, জ্যোতি, রুহি আর আদ্রিতকে নামিয়ে দিয়ে ও এক সেকেন্ডও লেট না করে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন কোন দিকে যাচ্ছে ও নিজেও ঠিকঠাক জানে না। ও
ওর মস্তিষ্ক কাজ করছে না, ও শুধু ড্রাইভ করেই যাচ্ছে, কিন্তু মন তো আর মগজের কথা শোনে না। গাড়িটা হাইওয়ে পার হয়ে এসে থামলো ইয়াশফাদের গ্রামের কাঁচা রাস্তায়। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। চারিদিক একদম ঘুটঘুটে অন্ধকার, নিঝুম রাত, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঋষভ গাড়িটা রাস্তার একপাশে অন্ধকার গাছের কাছে পার্ক করলো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত দুটো পকেটে রেখে ধীর পায়ে হেঁটে ইয়াশফাদের বাড়ির উঠোনের দিকে এগিয়ে গেল। কিন্তু দরজা তো লাগানো, এত রাতে কি ডাকা ঠিক হবে? ঋষভ আশেপাশে একটু দেখতে লাগলো। বাড়ির পেছনের জানালাটা আলগা করা, একটা টান দিতেই জানালা খুলে ওর হাতে চলে আসলো। ঋষভ জানালা দিয়ে ঘরে ঢুকে গেল। দুইটা ছোট ছোট ঘর, একটা বারান্দা। এক ঘরে ও শ্বশুর শাশুড়ি শুয়ে আছে, আর এক ঘরে ইয়াশফা ঘুমিয়ে আছে। ঋষভ হন হন করে ইয়াশফার রুমে গেল। ইয়াশফা গভীর ঘুমে আচ্ছন্ন। টিনের চালে হঠাৎ করে একটা চালতা পড়ল। ইয়াশফা ঘুমের ঘোরেই চমকে উঠল। ঋষভ এগিয়ে গেল ইয়াশফার দিকে। ইয়াশফার জামাটা উঠে গেছে, মেয়েটা এলোমেলো করে ঘুমায়। হুট করে ঋষভের রাগ হলো। ও গিয়ে ইয়াশফার জামা নামিয়ে দিতে যাবে, তখনই ওর ফর্সা পেটের দিকে তাকিয়ে থমকে গেল। টুপ করে পেটে একটা চুমু খেয়ে নিল। এরপর ইয়াশফার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি বউ বলে মানি না, তুমি আমার বউ না। কথাটা বলেই ইয়াশফার গলায় মুখ গুঁজে শুয়ে পড়ল। ভোরের আলো ফুটতে ইয়াশফার ঘুমটা ভেঙে গেল। জানালার বাইরে তাকাতেই দেখলো বেশ মিষ্টি রোদ উঠেছে। ঘড়িতে তখন খুব বেশি হলেও সকাল 7টা বাজে। ইয়াশফা বিছানা ছেড়ে উঠতেই হুট করে ওর নজর গেল পাশের টেবিলের ওপর। ওখানে একটা কালো রঙের রিস্ট ওয়াচ রাখা। এটা তো ঋষভের ঘড়ি, কিন্তু এই ঘরে এখানে কিভাবে আসলো? ইয়াশফা একটু চমকে উঠে চারপাশটা ভালো করে দেখল, কিন্তু কোথাও তো ঋষভ নেই। তাহলে ওর ঘড়িটা এখানে কি করছে? ইয়াশফা টেবিলের কাছে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, এইটা তো জাউরা ব্যাটার ঘড়ি, এখানে কিভাবে আসলো? নাকি আমি বাসা থেকে আসার সময় ভুল করে নিজের ব্যাগে ভরে নিয়ে এসেছি? এসব 7-5 ভাবার মাঝে ইয়াশফার মা ধূপধাপ পা ফেলে ওর ঘরে এসে ঢুকলেন। ইয়াশফাকে দাঁড়িয়ে থাকতে দেখেই উনি কিছুটা চেঁচিয়ে বললেন, এখন ঘুম ভাঙলো তোর? কত বেলা হয়েছে দেখেছিস? নাকি শহরে বিয়ে হয়েছে বলে নিজেকে খুব জমিদার ভাবছিস? এখানে এসব হবে না। আর সব বাসন কোসনগুলো কে মাজবে শুনি? তোর বাপ? তাড়াতাড়ি যা, কলপারে এক কাদা বাসন পড়ে আছে, সব মেজে দিয়ে আয়। ইয়াশফা কোনো কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো কলপারে চলে গেল বাসন মাজার জন্য। সে কলপারে পিঁড়ি পেতে বসার সাথে সাথেই কোত্থেকে যেন পিপাই আর কিসমিস ওকে ঝুঁকি মেরে এসে ওর পাশে বসে পড়ল। ইয়াশফা থালা বাসন মাজতে মাজতে ওদের দিকে তাকিয়ে হেসে বলল, খিরে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস তোরা? আর বাকি বিচ্ছুগুলো কই? ওদের দেখতে পাচ্ছি না কেন? কিসমিস তখন ইয়াশফার কোলের কাছে এসে ওর গালে নাক ঘষতে ঘষতে ইশারা করে উঠোনের দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করলো। ইয়াশফা সেদিকে তাকাতেই দেখলো বাঘা, ম্যাও আর বাকিরা সব একদল হয়ে উঠোনের এক কোণে গোল হয়ে বসে আছে। ইয়াশফা মুচকি হাসলো। বাসন মাজা শেষ করে ইয়াশফা এক হাত দিয়েই পুরো উঠোনটা ঝাড়ু দিল। তারপর ঘরগুলো মুছে ফেলল। এক হাত দিয়ে এত কাজ করায় মচকানো হাতের ব্যথাটা আবার একটু চাড়া দিয়ে উঠেছে। তবে কালকের চেয়ে আজকে ব্যথাটা অনেকটাই কম। সব কাজ শেষ করে ইয়াশফা ঘরে গিয়ে দেখলো ওর মা একাই সকালের নাস্তা বানাচ্ছেন। ইয়াশফার নিজেরও ভীষণ খিদে পেয়েছে। কালকে রাতে ওকে কেউ খাবার জন্য ডাকেনি, খেতেও দেয়নি, আর ও নিজেও যেচে কিছু খেতে চায়নি। কিন্তু এই সকালবেলা খিদের চোটে পেটের ভেতর এমন অবস্থা যে মনে হচ্ছে হাতের কাছে যা পাবে সেটাই ও এক নিমেষে গিলে ফেলবে। ইয়াশফা আর সহ্য করতে না পেরে ওর মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। বেশ নরম গলাতেই বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, খাওয়ার মতো কিছু হবে? মহিলা কোনো উত্তর দিলেন না। ইয়াশফাকে যেন দেখতেই পাননি এমন একটা ভাব করে নিজের মতো করে গপ গপ করে খেয়েই যাচ্ছেন। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উনি হাত মুছতে মুছতে ইয়াশফার দিকে তাকিয়ে মুখ বাঁকালেন। ঝাঝালো গলায় বললেন, তোর পেটে কি কচ্ছপ ঢুকছে নাকি? সবসময় এমন খাই খাই করলে তো আমি তোকে গিলতে দিতে পারবো না। আমি এখানে কোনো খাবারের ভান্ডার খুলে বসিনি। কথাটা শুনে ইয়াশফার মাথায় এবার তরতর করে রাগ চড়ে গেল। ও তো এই বাড়িতে আসার পর থেকে একটা দানাও মুখে তুলতে চায়নি। কালকে সারা রাত না খেয়ে কাটানোর পর একটা মানুষের সকালে খিদে পাওয়াটা কি খুব অপরাধ নাকি?
ইয়াশফা নিজের ভেতরের সবটুকু ক্ষোভ চেপে রাখতে না পেরে একটু চড়া সুরেই বলল, আমি কখন খাই খাই করি শুনি? এই বাড়িতে আসার পর থেকে তো তুমি আমাকে একটু ঠিক করে খেতেও দাওনি। তবুও আমি তো কিছু, অথচ আমার শ্বশুর কালকে কতগুলো টাকা দিয়ে গেল তোমাকে। কেমন মানুষ তুমি? এতটা জঘন্য কিভাবে হতে পারো? টাকাগুলো হাতে পেয়ে সব ভুলে গেলে? আজ তো একটা লোভী মহিলা তুমি। ইয়াশফা এক নিঃশ্বাসে গটগট করে নিজের মনের সব ক্ষোভ উগড়ে দিল। আসলে ওর যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। একদম তরতর করে সত্য কথাগুলো সব মুখের ওপর বলে দেয়। পরে যা হবে দেখা যাবে। ইয়াশফার মা থালা থেকে হাত ধুয়ে বাঘের মতো তেড়ে এলেন ইয়াশফার দিকে। কোনো কথা না বলে ঠাস করে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন ইয়াশফার গালে। ইয়াশফার চুলের ঝুঁটি ধরে মুখখানে ঠাস ঠাস করে আরও কয়েকটা চড় মারলেন। ইয়াশফা একটুও নড়ল না, একদম পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে মারগুলো সহ্য করতে লাগলো। ও খুব ভালো করেই জানতো ও কথা বললে ঠিক এমনই হবে, কারণ ছোটবেলা থেকে এই বাড়িতে ওর সাথে এমনটাই হয়ে এসেছে। ইয়াশফাকে কোনো কথা বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে মহিলা মারতে মারতে চেঁচাতে লাগলেন, আমার সাথে চোপা নাড়াতে আসিস না, বিয়ে দিয়ে দিছি, ঝামেলা শেষ। তুই আবার আমাদের ঘাড়ে পড়ে মরতে এসেছিস কেন? এই দুনিয়ায় আর কোনো জায়গা নেই তোর মরার জন্য? আমার বাড়িতে থাকবি আবার আমার মুখে মুখে কথা বলবি? তোর শ্বশুরকে কি আমি বলছিলাম টাকা দিতে? কথাগুলো বলে ইয়াশফার চুলের মুঠি ধরে মহিলা যেই না আবার মারতে যাবেন, কোত্থেকে যেন উড়ে এসে ঝড়ের গতিতে ঘরে ঢুকলো ঋষভ। ও এক ঝটকায় ওনার হাত শক্ত করে চেপে ধরল। এরপর ইয়াশফাকে এক টানে নিজের বুকের উপর ফেলল। ঋষভ কটমট করে তাকালো ইয়াশফার মায়ের দিকে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সাহস কত বড়, ওর বউয়ের গায়ে হাত তোলে! ইয়াশফা ঋষভকে দেখে চমকে গেল। ও জানতো না ঋষভ এসেছে। ঋষভ তেড়ে গিয়ে ঘরের বাসন রাখার টেবিলটা এক লাথি দিয়ে ফেলে দিল। বাসনের শব্দে ইয়াশফার মা চোখ বন্ধ করে নিল। ঋষভ তেড়ে এলো ইয়াশফার মায়ের দিকে। ঋষভ ইয়াশফার মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? এরপর থেকে কোনো দিন যদি ওর গায়ে একটা আঁচড়ও পড়ে আমি কিন্তু আপনার কলিজা ছিঁড়ে কাঁচাই খেয়ে ফেলবো বলে দিলাম। ইয়াশফার মা একটু চুপ হয়ে গেল। হুট করে যে এই ছেলেটা চলে আসবে বুঝতে পারেনি। উনি জোর করে একটা মুচকি হাসি দিল। এরপর আমতা আমতা করে বললেন, এ কি বাবা, কখন এলে তুমি? বসো না, বসো। ইয়াশফা ঋষভের দিকে তাকিয়ে বুঝলো এখন না থামালে এই ব্যাডা আরও ভাঙচুর শুরু করবে। যে রাগচটা স্বভাব, ইয়াশফা এই কয়েকদিনে ওকে ভালোভাবেই চিনেছে। ইয়াশফা আর চুপ থাকতে পারল না। ও এক হাত দিয়ে ঋষভের হাতটা শক্ত করে চেপে ধরল। ঋষভ আর চোখে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফা চোখ দিয়ে ইশারা করে ওকে আর কথা না বাড়িয়ে চুপ থাকতে বলল। ইয়াশফার এই ইশারা দেখে ঋষভ নিজেকে সামলে নিল। বউ মানা করেছে, এখন ঝগড়া করে লাভ নেই। ও আর কথা না বাড়িয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে সোজা বাইরের দিকে চলে গেল। ইয়াশফা তখনও ঘরের ভেতর চুপচাপ দাঁড়িয়ে আছে। ঋষভ বাইরে চলে যেতেই ওর মা আবারও বিষাক্ত চোখে তাকালেন ইয়াশফার দিকে। ইয়াশফাকে উদ্দেশ্য করে বললেন, তুই ইচ্ছে করে ওকে ডেকে এনেছিস তাই না? আমাকে ওর কাছে ছোট করার জন্য? এত সেনা হয়েছিস তুই? ইয়াশফা ওনার এই ফালতু কথার কোনো জবাব দিল না। ও গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে একবারে উঠোনে চলে আসলো। কাল দুপুরে একটু খেয়েছিল, এরপর থেকে সারা রাত আর আজ সকাল থেকে পেটে একটা দানা পানিও পড়েনি। পেটের ভেতরের খিদের জ্বালাটা ও আর সহ্য করতে পারছিল না। উঠোনে হাঁটতে হাঁটতে হুট করেই ওর চোখ গেল মাটিতে পড়ে থাকা একটা আধ খাওয়া শুকনো রুটির দিকে। এটা কালকে পিপাই না খেয়ে ফেলে রেখেছিল। ইয়াশফা ধীর পায়ে এগিয়ে গিয়ে মাটির ওপর থেকে ওই শুকনো রুটিটা হাতে তুলে নিল। ও রুটিটার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে একা একাই ভাবল, এই ফেলে দেওয়া নোংরা রুটিটা কি ও মুখে তুলবে কি না। কিন্তু খিদের পেটে তখন আর কোনো বিচার বুদ্ধি কাজ করছিল না। কথাই আছে না, খিদে পেলে বাঘেও ঘাস খায়। ইয়াশফা আর কোনো কিছু না ভেবে রুটিটা একটুখানি ছিঁড়ে নিজের মুখে পুরে দিল। এর মধ্যেই উঠোনে হুড়মুড় করে ঢুকে পড়ল ঋষভ। ওর 2 হাত ভর্তি এক গাদা খাবারের প্যাকেট। ও এসে ইয়াশফার কোলে সব খাবারগুলো রাখলো। অনেক রকম চিপস, পাউরুটি, বিস্কিট আর কয়েকটা কাপ নুডলস। গ্রামের ছোট দোকানগুলোতে এই সকালবেলা খুব বেশি খাবার পাওয়া যায় না। বেশিরভাগ দোকানপাট তখনও খোলাই হয়নি। ঋষভ গ্রামের একটা ছোট মুদি দোকানে গিয়ে হাতের কাছে যা যা পেয়েছে সব একেবারে তুলে নিয়ে এসেছে। দোকানের কোনো একটা খাবারও বাদ রাখেনি।
ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকেই চেয়ে রইল। এই লোকটা কি ওকে রাক্ষস ভাবে নাকি? খিদে পেয়েছে এটা সত্যি, তাই বলে এত খাবার খেতে পারবে? এগুলো দিয়ে তো একটা দোকান দেওয়া যাবে। ঘর থেকে ইয়াশফার মা দৌড়ে আসলো। ওনার চোখ চড়ক গাছ। মনে মনে বলল, বাপরে বাপ, ভালোই বশ করেছে ছেলেটাকে। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, খাও তাড়াতাড়ি, চিপসগুলো পরে খেও, আগে এসব খাও। ঋষভ একটা চেয়ার টেনে ইয়াশফার সামনে বসলো। ইয়াশফা খেলো, পেট প্রায় ভরে গেছে। পিপাই, বাঘা, কিশমিশ, ম্যাও সবাইকে দিয়েছে। ইয়াশফার পেট ভরলেও ঋষভের মন ভরেনি। ও আবারও গেল দোকানে। এখন প্রায় অনেক কটা দোকান খুলে গেছে। ওই দোকানগুলো থেকেও যা পেয়েছে সব তুলে এনেছে। হাতে জায়গা না থাকায় গাড়িতে করেই নিয়েছে। এত খাবার দেখে ইয়াশফার মাথা ঘুরছে। ও ঠিক ধরেছে, এই শালা একটা পাগল। ঋষভের দিকে তাকিয়ে ইয়াশফা বলল, এতগুলো খাবার কোন দিক দিয়ে ঢোকাবো? ঋষভ এবার ইয়াশফার মায়ের দিকে তাকালো। তিনি ঠিক ইয়াশফার মতোই বড় বড় চোখ করে মেয়ের খাওয়া দেখছেন। এটা দেখে ঋষভের মেজাজটাই খারাপ হয়ে গেল। ও আর কথা না বাড়িয়ে ইয়াশফার হাতটা আলতো করে ধরে তাকে মাটি থেকে টেনে তুলল। তারপর খাবারগুলো হাতে নিয়ে ইয়াশফাকে বলল, বাকিটা গাড়িতে বসে খেও, এখন চলো তো। ইয়াশফা মুখটা ভীষণ রকম বাঁকিয়ে বলল, না, আমি আপনার বাড়িতে যাব না, আপনিই যান, আমি আমার এই গ্রামেই বেশ ভালো আছি। ঋষভ এবার চোখ রাঙিয়ে তাকালো ইয়াশফার দিকে। তারপর গম্ভীর গলায় ধমকে উঠল, থাপ্পড় চিনিস? থাপ্পড়? এক থাপ্পড় দিয়ে তোর চেহারার মানচিত্র বদলে দেবো। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বস। ইয়াশফার আগে আর কিছু না পেয়ে বা হাত দিয়ে ঋষভের হাতে একটা জোরসে খামচি বসিয়ে দিল। ঋষভ আর কোনো কথা না বাড়িয়ে ইয়াশফাকে টেনে নিয়ে চলল। আর ওদের পেছন পেছন কিশমিশ, পিপাই, বাঘা, ম্যাও সবাই দৌড়ে এলো। ওদের প্রিয় বন্ধু আবার ওদের ছেড়ে চলে যাচ্ছে। এবার ওরা কিছুতেই তাকে যেতে দেবে না। ওরা গিয়ে ইয়াশফার পায়ের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। ইয়াশফা যেখানে যাবে ওরাও যেন তার সাথেই যাবে। ইয়াশফা ছলছল চোখে ওদের দিকে তাকিয়ে মন খারাপ করা সুরে বলল, তোরা থাক পাখিরা, আমি আবার আসবো। ঠিক তখন হরিণটা ইয়াশফার পায়ের কাছে এসে শিং দিয়ে আলতো করে গুঁতো দিতে লাগলো। তার মানে সে কোনোভাবে ইয়াশফাকে ছাড়বে না। ঋষভ বুঝলো এই দলবল ছাড়া ইয়াশফাকে নেওয়া যাবে না। ইয়াশফার সাথে ওরা কন্যাযাত্রী যাবে। ঋষভ তখন ইয়াশফাকে বলল, ওদেরকে সাথে নিয়ে নাও। এ কথা শুনে ইয়াশফার মনটা খুশিতে নেচে উঠল। ওই মস্ত বড় বাড়িতে ও একদম একা থাকে। এরা সাথে থাকলে সময়টা কত সুন্দর কেটে যাবে। খুব খুব খুশি হলো। আবেগে হরিণটাকে একটা চুমু খেয়ে বসলো। তা দেখে ঋষভ মুখ মুচকে বিড়বিড় করে উঠল, বেয়াদব একটা, কোনো ম্যানার্স নেই। নিয়ে যাওয়ার কথা বললাম আমি, আর উনি চুমু খাচ্ছেন হরিণ খেয়ে। ঋষভ সামনে গাড়ি ড্রাইভ করছে, আর পেছনে ইয়াশফা তার পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে হিল হিল কিলকিল করছে। বেডিদের খুশি দেখে কে, মনে হচ্ছে একদল বিচ্ছু মিলে মহা আনন্দে কারো বিয়ে খেতে যাচ্ছে। ইয়াশফার গ্রামে তেমন কোনো বন্ধু নেই, শুধু বাঘারা ছাড়া। হঠাৎ ঋষভ কষে ব্রেক চাপল। পেছনের দিকে ঘুরে ইয়াশফার দিকে তাকিয়ে চরম গম্ভীর গলায় বলল, গাড়ি থেকে যেন একদম বের হওয়া না হয়। আমি ফিরে এসে যদি দেখি বিচ্ছুগিরি করতে করতে গাড়ি থেকে নেমে বাঁদরামি করছিস, তাহলে মেরে একদম বালি চাপা দিয়ে দেব। ইয়াশফা পুরো ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখটা বাঁকালো। হাবভাব এমন যেন ও ঋষভের কথাই শুনতে পায়নি। ও আপন মনে বসে বসে চিপস খাচ্ছে আর কিশমিশ বাঘাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। ওরাও খুব মনোযোগ দিয়ে ইয়াশফার কথা শুনছে। ইয়াশফা এবার ওদের কাছে দুঃখের নালিশ দিয়ে বলল, আর বলিস না বইন, একটা জাউরার সাথে তোকে বন্ধুর বিয়া হয়েছে। জাউরাটা উঠতে বসতে খালি মারি। অবশ্য আমিও ছাড়বার পাত্রী না, মাঝে মাঝে খাবারে থুতু মিশাইয়া দিয়ে মনের ঝাল মেটাই। বিষ মিশাতে পারলে ভালো হইতো, কিন্তু বিষ মিশাইলে বেডা আবার টপকে যাবে, তখন আবার আরেক ঝামেলা। দুঃখের কথা আর কি কমু তো গো, তোরা কোনোদিন ভুলাও বিয়া শাদি করিস না। বিয়া করা আর অনেক অদন। অবলা প্রাণীগুলো আদেও তার কথা বুঝলো কিনা কে জানে। তবে ইয়াশফার কথা শুনে ওরা যেভাবে অনবরত লেজ নাড়াতে লাগলো,
তাতে মনে হলো ওরা সব বুঝে গেছে। পিপাই তো আবার পিপ পিপ করে ওর সাথে কথায় সায় দিচ্ছে। পিপাই মানে ইয়াশফার টিয়া পাখিটা। ও মনে হয় কি যেন বলতে চাইলো। ইয়াশফা ওর দিকে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে বলল, কি হয়েছে রে, পিপ পিপ করিস কেন? বিয়া করার শখ যাক যে, করিস না বিয়া, মরবি। আমি তো পরিস্থিতির চরম চোখে পইরা এই ভুল করছি, তোরা অন্তত এই ফাঁদে পা দিস না। ঠিক তখনই ঋষভ 2 হাত ভর্তি এক গাদা খাবার নিয়ে গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে শান্ত হয়ে ইয়াশফার কথা শুনছিল। মেয়েটার মুখের কি মধুর ভাষা শুনে তো ঋষভের নিজেরই হালুয়া টাইট হয়ে যাওয়ার জোগাড়। তবে ওরে বিয়ে করে ইয়াশফা মনে মনে এতটা পস্তাচ্ছে এই ভেবে ঋষভের বুকের ভেতরটা কেমন যেন একটু খচখচ করে উঠল। ঋষভ ধপ করে এসে ড্রাইভিং সিটে বসলো। পেছনে ফিরে ও ইয়াশফার কোলে 3টে বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল ছুড়ে দিল। এরপর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। খাবারে থুতু মেশানোর অংশটুকু ঋষভ শুনতে পায়নি, তবে শেষের কথাগুলো ওর কানে ঠিক হয়ে গেছে। ও গাড়ির লুকিং গ্লাসে ইয়াশফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মুখের ভাষা তো মাশাল্লাহ, গাড়িতে সিসিটিভি ক্যামেরা আর ভয়েস রেকর্ডার আছে, এটা হয়তো জানতে না। সমস্যা নেই, বাড়ি গিয়ে ফুটেজগুলো ভালো করে চেক করব, তারপর রুমে নিয়ে গিয়ে তোমায় আচ্ছা মতো থেরাপি দেব। কথাটা শুনে ইয়াশফা একদম থ মেরে গেল। এতক্ষণ সে মনের সুখে ঋষভকে কত কি বলেছে, কত গালিগালাজ করেছে, এমনকি খাবারের থুতু দিয়ে খাওয়ানোর কথাটাও স্বীকার করেছে। এখন সব জানাজানি হলে কি হবে? ঋষভ আয়নায় ইয়াশফাকে ওভাবে চুপ করে থাকতে দেখে আবার বলল, কি হলো, হাত চলছে না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। ইয়াশফা বিরিয়ানির প্যাকেটের দিকেই তাকিয়ে রইল। ভয় ওর গলা দিয়ে এখন আর খাবার নামছে না। ও আর চোখে পিপাই, বাঘা আর কিসমিসের দিকে তাকালো। ওরাও কেমন যেন করুণ চোখে ইয়াশফার দিকেই তাকিয়ে আছে। অবলা প্রাণীগুলোও হয়তো বুঝতে পেরেছে যে ওদের বন্ধু এবার ভালোভাবেই ফেঁসে গেছে। ইয়াশফা ওদের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ইস, কেন যে তোদের কাছে দুঃখের নালিশ গাইতে গেলাম। এখন লোকটা সব শুনবে আর আমাকে সত্যিই মেরে বালি চাপা দিয়ে দেবে। শুনলে শুনুক গা, আমার কি, আমি তো কইব মাগো। অবশেষে গাড়ি এসে পৌঁছলো বাড়ির সদর দরজায়। ওরা ভেতরে ঢুকতেই মিহির চোখ তো চড়ক গাছ। ঋষভ আর ইয়াশফা একসাথে, তার মানে ঋষভ কাল রাতে বাড়ি ফেরেনি, কারণও ইয়াশফাকে আনতে ওর গ্রামে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? তাও আবার ইয়াশফা একা আসেনি, সাথে এক গাদা পশু পাখির দলবল। মিহি চরম অবাক হয়ে ঋষভকে জিজ্ঞেস করলো, তুমি ইয়াশফাকে আনতে গিয়েছিলে ঋষ? ঋষভ কোনো উত্তর না দিয়ে শক্ত করে ইয়াশফার হাত ধরল। তাকে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে যেতে ছোট করে বলল, হ্যাঁ মাম্মা। মিহি ওদের যাওয়ার দিকে তাকিয়ে পেছন থেকে বলল, আচ্ছা, ইয়াশফাকে নিয়ে একটু পর নিচে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঋষভ সিঁড়ি ভাঙতে ভাঙতেই জবাব দিল, আচ্ছা। মিহি আবারও ঋষভকে বলল, এই হরিণ, পাখি, বিড়াল, কুকুর কোথায় থাকবে? ঋষভ শান্ত কণ্ঠে বলল, আপাতত বাগানে থাকুক, বিকেলে খাঁচা নিয়ে আসবো। ইয়াশফা ঋষভের হাত চেপে ধরল, বলল, ওরা বন্দি থাকে না, বাগানে রাখলেই হবে, ওরা একটুও জ্বালাবে না, আর হিসু টিসু বাইরে করে আসবে। ঋষভ ইয়াশফার কথা শুনে হাসতে চেয়েও হাসল না। মেয়েটা এমন এমন কথা বলে খুব হাসি পায়। আজ ভাগ্য ভালো যে রিপ বাড়িতে নেই, ও থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলতো আর একটা তুমুল ফাটাফাটি কাণ্ড ঘটে যেত। আপাতত বাড়ির পরিবেশটা বেশ শান্ত, তবে কাল রাতে বউ তুলে নিয়ে আসার পর ঠিক কি হয়েছিল তা ঋষভ এখনো জানে না, আর ইয়াশফাও জানেই না ওরা বউ চুরি করেছে। ঋষভ ইয়াশফার হাত ধরে টানতে টানতে সোজা নিজেদের রুমে নিয়ে এলো। ওকে ভেতরে ঢুকিয়েই ও ঠাস করে দরজাটা লক আটকে দিল। তারপর ইয়াশফাকে বিছানায় একরকম বসিয়ে দিয়ে নিজের ল্যাপটপটা বের করলো। এদিকে ইয়াশফার বুকের ভেতর তখন ধরফর ধরফর করছে। ও কিছুতেই বুঝতে পারছে না এখন কি করবে। এই রাক্ষসটা যদি এখন সব শুনে ফেলে তবে নির্ঘাত মেরে ওর কানের নিচ লাল করে দেবে। ইয়াশফা মনে মনে চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো, ইয়া খোদা, কেন যে গাড়িতে বসে ওসব গালিগালাজ করতে গেলাম, এই খাটাসের হাত থেকে এবার তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। ঋষভ ল্যাপটপটা অন করে আর চোখে ইয়াশফার দিকে তাকালো।
তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল, এবার তাহলে গাড়ির অডিও রেকর্ডারটা অন করা যাক। ঋষভ যেই না মাউসে ক্লিক করতে যাবে অমনি ইয়াশফা ভয় আর আতঙ্কে একসাথে কাঁদতে কাঁদতে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। কান্না আর হাসির মিশেলে ওর মুখের বিচিত্র অবস্থা দেখে ঋষভের নিজেরই দম ফেটে হাসি পাচ্ছিল। ও খুব কষ্টে নিজের হাসি চেপে রেখে গম্ভীর হওয়ার ভান করে বলল, কি ব্যাপার, পাগলের মতো এভাবে হাসছো কেন? ইয়াশফা ঋষভের দিকে তাকিয়ে জোর করে মুখ ভর্তি একগাল বুকা হাসি হেসে বলল, আসলে মানে আপনি তো মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, তাই আপনার একটু আরও বললাম, এতে কারোর নজর লাগবে না আপনার ওপর। যাবরা না বললে যদি নজর লেগে যায়, তাই নজর কাটানোর জন্যই ওইসব বলছিলাম। ঋষভ চোখ দুটো গোল গোল করে অবাক হয়ে তাকালো, ভ্রুকুচকে বলল, হোয়াট? চাওড়া? হোয়াট ইজ চাওড়া? ঋষভের প্রশ্ন শুনে ইয়াশফা মনে হয় আকাশের দিকে তাকিয়ে হাত তুলল। আল্লাহ বাঁচাইছে, এই বলদটা দেখি যাওড়া মানে জানে না। ও এবার নিষ্পাপ মুখভঙ্গি এনে ঋষভের দিকে তাকিয়ে বেশ প্রত্যয়ের সাথে বুঝিয়ে বলল, হ্যাঁ রে, যারা মানে হলো খুব সুন্দর, ভীষণ হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর, মানে একদম রাজপুত্তুরের মতো সুন্দর। ওই সুন্দরীদের নজর থেকে বাঁচাইতে আমি কিসমিসগো কাছে আপনার এই রূপের তারিফ করছিলাম আর কি। ঋষভ ল্যাপটপের সামনে বসে হাঁ করে ইয়াশফার দিকেই চেয়ে রইল। ও বুঝতে পারছে না মেয়েটা কি আসলেই ওর প্রশংসা করছে। মেয়েটা যেই চিজ, প্রশংসা করার তো কথাই না। ঋষভ একগাল বাঁকা হেসে ইয়াশফাকে বলল, তাই? আচ্ছা বেবি গার্ল, দাঁড়াও, আমি গুগলে সার্চ করে একটু শিওর হয়নি। কথাটা বলে ঋষভ ঝটপট ফোনে টাইপ করতে লাগলো। সার্চ রেজাল্ট স্ক্রিনে আসতেই ওর চোখ জোড়া কপালে উঠে গেল। রাগে পুরো মুখ লাল করে ও যেই না ইয়াশফার দিকে তাকালো অমনি ইয়াশফা দিল ভোঁ দৌড়। ঋষভও ইয়াশফার পিছন পিছন দৌড়চ্ছে আর বলছে, হ্যাঁ মেয়ে দাঁড়াও, ধরতে পারলে কিন্তু তোমার খবর আছে। ইয়াশফা প্রাণ ভয় ঘর জুড়ে ছুটছে আর চিৎকার করে বলছে, আল্লাহ বাঁচাও, আর কোনো দিন ভুলবো না, মাগো। কিন্তু শেষ রক্ষা হলো না। ঋষভ এক ছটকায় পেছন থেকে ইয়াশফার লম্বা চুলের গোছা চেপে ধরল। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে গালটা শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, চাওড়া মানে কি যেন বললা? খুব সুন্দর, রাজপুত্র, তাই না? ইয়াশফা বেগতিক দেখে আর কোনো উপায় না পেয়ে এদিক ওদিক তাকিয়ে একেবারে চোখ বন্ধ করে ঋষভের ঠিক মেইন পয়েন্ট বরাবর সজোরে একটা লাথি বসিয়ে দিল। লাথি খেয়ে ঋষভের হাত আগলা হতেই ও ঝেড়ে দিল এক দৌড়। এবার আর ওকে পায় কে? ওদিকে ঋষভ দুই হাত দিয়ে নিজের মেইন জায়গা চেপে ধরে ব্যথায় নীল হয়ে হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা তো এক লাথিতে ওর ভবিষ্যৎটাই অন্ধকার করে দিল। এদিকে ইয়াশফা ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে অন্ধের মতো দৌড়তে গিয়ে নিজের পায়ে নিজেই হোঁচট খেল। তারপর ধরাস করে আছাড় খেয়ে পড়ল মেঝেতে। কোমরটা বোধহয় ওর ওখানেই শেষ। ঠিক তখনই কোথা থেকে একজন এসে আলতো করে ওকে ধরে ফেলল। মেয়েটি টকটকে লাল শাড়ি পরা, চোখে ঘন কালো কাজল আর দেখতে ভারী মিষ্টি। ইয়াশফা হাঁ করে মেঝেতে বসেই ওই রূপবতী মেয়ের দিকে তাকিয়ে রইল। ও কিছুতেই মাথায় মেলাতে পারল না এই মেয়েটাকে। মেয়েটি অত্যন্ত মায়াবী চোখে ইয়াশফাকে সাবধানে টেনে তুলল। তারপর ওর গালে হাত দিয়ে মিষ্টি সুরে বলল, এভাবে দৌড়চ্ছ কেন বাবু? দেখলে তো পড়ে গিয়ে কত ব্যথা পেলে। ইয়াশফা বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। মেয়েটা আসলে কে? এই বাড়িতে এর আগে তো কখনোই দেখেনি ওকে। ও একগাল বোকা হাসি হেসে কোমরের ব্যথা চেপে বলল, ওই আর কি, একটা পাগল ষাঁড় তাড়া করেছিল তো, তাই জীবন বাঁচাতে দৌড়চ্ছি। তা আপনি কে? চিনলাম না তো। মেয়েটি মুখে আঁচল চাপা দিয়ে মুচকি হেসে বলল, আমি জ্যোতি, শুভ্রর বউ। আচ্ছা, ষাঁড় মানে কোন ষাঁড়? এই বাড়িতে আবার ষাঁড় আসলো কোথা থেকে? এবার ইয়াশফার হাঁ করা মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না।
শুভ্রর বউ মানে শুভ্র ভাইয়া বিয়ে করে বউ ঘরে তুলে নিয়েছে আর ও কিছুই জানে না? ঠিক তখনই পাশের ঘর থেকে শুভ্র, আদ্রিত আর রুহি একসাথে বের হয়ে এলো। শুভ্র করিডোরে ইয়াশফাকে দেখেই হন্তদন্ত হয়ে ওর হাত ধরে ফেলল। তারপর ফিসফিস করে বলল, এই ইয়াশফা, চলো চলো রুমে চলো, তোমাকে একদম শুরু থেকে সব খুলে বলছি। কিন্তু শুভ্রের কথা শেষ হওয়ার আগেই ঘরের ভেতর থেকে একটা চীনামাটির ফুলদানি রকেটের গতিতে উড়ে এসে সজোরে লাগলো শুভ্রর হাতে। ও ব্যথায় আহ করে হাত ছেড়ে দিতেই সবাই অবাক চোখের সামনে তাকালো। দেখা গেল দরজার চৌকাঠ ধরে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ঋষভ। ওর এক হাত এখনো কোমরে, আর চোখ মুখ রাগে রিড়ি করছে। ও শুভ্রর দিকে তাকিয়ে বিকট চিৎকার করে উঠল, ছাড় আমার পেঁচি মুখের হাত, চাওড়া কোথাকার। ঋষভের মুখে এমন খাঁটি গ্রামীণ গালি শুনে সবার চোখ চড়ক গাছ। পুরো করিডরে পিনপতন নীরবতা নেমে এলো। আদ্রিত নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। ও এক ছুটে গিয়ে ঋষভের পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এটা আসলেই ওর বন্ধু নাকি জিন ভূতে ধরল। এই চাওড়া, পেঁচিমুখী, এসব শব্দ তো ঋষভের ডিকশনারিতে থাকার কথা না। মুহূর্তের মধ্যেই শুভ্র, আদ্রিত, রুহি আর নতুন বউ জ্যোতি সবার সন্দেহে নজর গিয়ে পড়ল ইয়াশফার ওপর। ইয়াশফা তখন একদিকে কাঁদো কাঁদো, অন্যদিকে ভয় হাসবে না কাঁদবে বুঝতে না পেরে অদ্ভুত মুখভঙ্গি করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি বুঝতে পেরে আদ্রিত জোরে জোরে হাততালি দিয়ে হেসেই খুন। ও ঋষভকে খোঁচা মেরে বলল, বাহ বাহ বাবা বাবা বাহ, সঙ্গদোষে লোহা ভাসে, আজ একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল বদ্দা। ভাবির কোচিং ক্লাসে ভর্তি হয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল তো মাশাল্লাহ হেব্বি ইমপ্রুভ করেছো। এদিকে নিজের মুখ দিয়ে এমন কথা বের হয়ে গেছে দেখে ঋষভ নিজেই নিজের উপর চরম বিরক্ত হলো। ওদিকে ইয়াশফা উল্টো কোমর দুলিয়ে রেগে মেগে মেকি কান্না জুড়ে দিল, এই যে লোক, আপনি আমাকে সবার সামনে পেঁচি মুখে বললেন কেন? আমি কি দেখতে পেঁচির মতো? এত বড় অপমান! ঋষভ দাঁত কিরমির করে চুপ করে রইল। ও মনে মনে ভাবল, পেঁচিমুখী তো কম বলেছি। একটু আগে গুগলে সার্চ দিয়ে চাওড়ার আসল মানে দেখার পর থেকে ওর মাথায় এমনিতেই হ্যাং হয়ে আছে। এখন যদি সবাইকে বলি ও আমাকে কি বলে ডেকেছে, তবে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ইয়াশফা মনে মনে বলল, এখন আমি যদি শুরু করি তাহলে ছাপার কাপড় ছাপায় থাকবে না, মানে ওই আর কি। এর মধ্যে ঋষভের ফোনে একটা জরুরি কল আসায় ও কথা বলতে বলতে আবার নিচের ঘরের দিকে চলে গেল। ওদিকে ফুলদানিটা সজোরে এসে হাতে লাগায় শুভ্র বেশ ভালোই ব্যথা পেয়েছে। ও ব্যথায় হাত চেপে ধরে মুখ কুঁচকে রইল। তা দেখে জ্যোতি দ্রুত এগিয়ে এসে নিজের লাল শাড়ির আঁচল দিয়ে শুভ্রর হাতটা আলতো করে মুছে দিতে দিতে ফু দিতে লাগলো। শুভ্র জ্যোতির দিকে তাকিয়ে একটু নরম সুরে বলল, চলো ঘরে গিয়ে একটু মলম লাগিয়ে দেবে। সবাই যখন শুভ্র আর জ্যোতির এই মিষ্টি কাণ্ড দেখছে তখন ইয়াশফা দুই হাত কোমরে দিয়ে রাগী চোখে সবার দিকে তাকালো। তারপর ঠোঁট উল্টে অভিমানী গলায় বলল, তোমরা খুব খারাপ, আমাকে না জানিয়ে আমাকে রেখে শুভ্র ভাইয়ের বিয়ে দিয়ে দিলে। আমি এতই পর তোমাদের কাছে। ঠিক আছে, কাউকে লাগবে না আমার কাছে কিসমিস, বাঘা, ম্যাও আর পিপাই আছে। আমি এবার ওদের চারটার একে অপরের সাথে বিয়ে দেব, তখন দেখব কেমন লাগে। তোমাদের কাউকে দাওয়াতও দেব না। পেছন থেকে রুহি এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এরা আবার কারা? কিসমিস, বাঘা, এগুলো কি মানুষের নাম? আচ্ছা প্লিজ রাগ করো না আপু, শুভ্র ভাইয়ের বিয়েটা একেবারে হুট করে হয়ে গেছে। তুমি তো তখন গ্রামে ছিলে, তাই কাউকে জানানোর সুযোগই হয়নি। শুভ্র ইয়াশফার দিকে তাকিয়ে হেসে ফেলল, বলল, আচ্ছা বাবা, রাগ করতে হবে না, চলো তোমাকে একদম শুরু থেকে সব ঘটনা খুলে বলছি। কথাটা শেষ হতেই কোথা থেকে যেন উড়ে এলো মুগ্ধ। বিয়ের পর থেকে এই ব্যাডার আর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না, সারাক্ষণ বউয়ের পেছনেই ঘোরে। ওকে দেখেই আদ্রিতের ফাজলামি শুরু হয়ে গেল। ও মুখ টিপে হেসে মুগ্ধকে খোঁচা মেরে বলল, রে তোর বউ কই আজকে? বউ বুঝি আজকে তোকে আঁচলে বেঁধে রাখেনি? মুগ্ধ আদ্রিতের দিকে কটমট করে তাকালো,
তারপর নিজের পুরুষত্ব জাহির করার জন্য বুক ফুলিয়ে গম্ভীর গলায় বলল, আঁচলে বেঁধে রাখবে কেন? আমি কি ওকে ভয় পাই নাকি? ও আমায় ভয় পায়, বুঝলি? মুগ্ধর এমন আকাশকুসুম বানোয়াট আর ভাবমূর্তি রক্ষার চেষ্টা দেখে উপস্থিত সবাই হেসেই খুন হলো। কেউ আর ওর কথা বিশ্বাসই করল না। এরপর আর কেউ করিডোরে দাঁড়িয়ে রইল না। ইয়াশফা, মুগ্ধ, শুভ্র, জ্যোতি, রুহি আর আদ্রিত সবাই মিলে একসাথে শুভ্রর ঘরের দিকে পা বাড়ালো। ঘরে গিয়ে সবাই বিছানায় গোল হয়ে বসল। তারপর একে একে শুভ্র আর জ্যোতির বিয়ের পেছনে আসল ঘটনাটি ইয়াশফাকে খুলে বলতে শুরু করলো। ইয়াশফা বলল, তারপর কি হলো? তোমরা কাল রাতে বাসায় আসার পর ঠিক কি কি ঘটেছিল? শুভ্র মুচকি হেসে বলল, শোনো তাহলে কি হয়েছিল। কাল রাতের বেলা ঋষভ আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের গাড়ির চাকা ঘোরালো। ও চলে যাবার পর আমরা সবাই চোরের মতো পা টিপে টিপে রায়ান কুঞ্জে ঢুকলাম। কিন্তু ড্রয়িং রুমে পা দিতেই সবার আত্মারাম খাঁচা ছাড়া। দেখে হৃদ তখনও সোফায় গম্ভীর হয়ে বসে আছে। ওদের দেখেই হৃদ উঠে দাঁড়ালো। জ্যোতি একটু ভয় পেয়ে এগিয়ে গিয়ে হৃদকে নিচু হয়ে সালাম করলো। হৃদ জ্যোতির দিকে তাকিয়ে মুহূর্তেই নরম হয়ে গেল। মুখে চওড়া হাসি এনে বলল, মাশাল্লাহ, আমার বড় বৌমা তো ভারী মিষ্টি দেখতে। শুভ্র হৃদকে একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কাকাই, পাপারা কোথায়? হৃদ এবার রাগ দেখিয়ে গম্ভীর গলায় বলল, অভ্র এখনো বাড়ি ফেরেনি, আর তোর মা গিয়ে আমার বউয়ের ঘরে ঘুমে কাদা হইয়াছে। তোর মায়ের সাথে গল্প করবে বলে আমার বউ আমাকে রীতিমতো ঘাড় ধরে রুম থেকে বের করে দিয়েছে। হৃদের এই করুণ দশা আর রসিকতা শুনে সবার দম ফাটা হাসি পেয়ে গেল। হাসাহাসি করার মাঝেই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো অভ্র। অভ্রকে আসতে দেখেই হৃদ সোফা থেকে উঠে চেঁচিয়ে বলল, কি রে অভ্র, এত দেরি করে বাড়ি ফিরলি কেন? তোর এই বড় ছেলেটার কীর্তি দেখ। আর এদিকে তোর বউ ভয় পেয়ে আমার রুম দখল করে বসে আছে। আমার আজ রাতে বিছানাও জুটলো না। অভ্র ক্লান্তি ভুলে অবাক হয়ে জ্যোতির দিকে তাকালো। জ্যোতিও চটপট এগিয়ে গিয়ে অভ্রকে সালাম করলো। অভ্র ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? হৃদ বুক ফুলিয়ে জবাব দিল, তোর বড় ছেলের বউ। অভ্র তো আকাশ থেকে পড়ল। তারপর সবাই সংক্ষেপে অভ্রকে রাতে সব ঘটনা খুলে বলল। সব শুনে অভ্রর রাগ তো দূর, উল্টো মুখে চওড়া হাসি ফুটল। ও জ্যোতির দিকে তাকিয়ে বলল, বাহ, আমার মেয়েটা তো ভারী মিষ্টি, লক্ষ্মী মেয়ে একটা। তার নাম কি তোমার মা? জ্যোতি মাথা নিচু করে লাজুক সুরে বলল, নুসরাত জাহান জ্যোতি। অভ্র এবার শুভ্রের দিকে তাকিয়ে বলল, কি রে হৃদ, শুভ্রর মতো একটা আস্ত ছাগলের গলায় যে এত সুন্দর লক্ষ্মী একটা বউ জুটবে, এটা কি আসলেই বিশ্বাস করা যায়? অলৌকিক কাণ্ড। বাপের মুখে নিজের এমন তারিফ শুনে শুভ্রর মুখটা একেবারে ছোট হয়ে গেল। ঘরের সবাই আবারও হো হো করে হেসেই খুন। অবশেষে হৃদ ঘড়ির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, আপাতত তোমরা সবাই ঘুমোতে যাও। মিহি আর তিথিকে সকালে শান্ত মাথায় সব বুঝিয়ে বলা যাবে। কাল সকালে কাজে ডেকে ওদের অফিসিয়ালি বিয়ে পড়িয়ে দেব। এখন আপাতত জ্যোতি গিয়ে রুহির রুমে ঘুমাও। আর আদ্রিত, তুই আজ রাতের জন্য শুভ্রর রুমে চলে যা। সবাই যখন যে যার ঘরের দিকে রওনা দেবে, তখনই হৃদ হঠাৎ থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, কে রে, আমার সুযোগ্য পুত্র কোথায়? সেও তো তোদের সাথে গিয়েছিল। হৃদের প্রশ্নে আদ্রিত একটু থতমত খেয়ে আমতা আমতা করে বলল, ইয়ে কাকাই, ঋষা একটা খুব জরুরি কাজে পড়ে গিয়েছে, তাই ও রাতে ঢাকার দিকে চলে গেল। শুভ্র আগের কথা টেনে আবারও বলতে লাগলো, তারপরের ঘটনা আরও মারাত্মক। কাল রাতে আদ্রিত আর আমি এক রুমে ঘুমোতে গেলাম, কিন্তু আমার কি আর চোখে ঘুম আসে? আমি সারা রাত আদ্রিতের মাথা চিবিয়ে খেয়েছি। ওকে বারবার এক কথা জিজ্ঞেস করছিলাম, আমি আমার বউকে কখন আবার নিজের রুমে নিয়ে আসতে পারবো। ও বেচারা ঘুমোতে না পেরে এক পর্যায়ে মেজাজ হারিয়ে আমার পেছনে কষে এক লাথি মারল। তারপর গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল এবং যাওয়ার আগে প্রতিশোধ নিতে আমার দরজাটা বাইরে থেকে লক করে দিল। আদ্রিত পাশ থেকে ফোরন কেটে বলল, তারপর আমি আর যাব কোথায়? সোজা গিয়ে ফাঁকা পেয়ে ইয়াশোয়ার রুমে ঠাস করে ঘুমিয়ে পড়লাম।
এরপর সকাল হতেই বাড়ির দুই মহারানী মিহি আন্টি আর তিথি আন্টি সব কথা খুলে বলা হলো তাদেরকে। তিথি আন্টি খুশি হলেও এভাবে মেয়ে তুলে আনাটা প্রথমে একদমই মেনে নিতে পারছিলেন না, কিন্তু পরে ছেলের উদাস মুখের দিকে তাকিয়ে শান্ত হলেন। আর মিহি আন্টি তো বরাবরের মতোই গম্ভীর, ওনার কোনোই রিয়াকশন নেই। যাই হোক, সকাল সকাল কাজী ডেকে ঘরোয়াভাবেই আমাদের শুভ্র আর জ্যোতিভাবের বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। পরে পরিস্থিতি বুঝে বড় করে অনুষ্ঠান করা যাবে। সব কথা শোনার পর ইয়াশফা একদম চুপ মেরে গেল। মনে মনে পুরো হিসেবটা মেলাতেই ওর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তার মানে ঋষভ কাল রাতে ঢাকা যায়নি, ও কাল রাতে গ্রামে চলে গিয়েছিল এবং সারা রাত ইয়াশফার ঘরেই ছিল। সত্যিটা বুঝতে পেরে ইয়াশফা ভ্যাবাচাকা খেয়ে হঠাৎ খক খক করে কেসে উঠল। কাশতে কাশতে ওর অবস্থা একদম কেরোসিন। তা দেখে আদির চোখ কপালে তুলে বলল, এমা লাড্ডু, তুমি এভাবে কাশছো কেন? কি হলো? ইয়াশফা কোনো মতে নিজে আমতা আমতা ভাব সামলে বলল, ও এমনি গলায় হুট করে কিছু একটা আটকে গেছে। আদ্রিত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি আটকে গেছে? ইয়াশফা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, কিছু না, আচ্ছা যাই হোক, তোমরা গল্প করো, আমি যাই, আমার অনেক কাজ আছে। রুহি চট করে ওর হাতটা টেনে ধরে আদুরে গলায় বলল, আই একদম না, রাগ করো না বুনু, কাল রাতে যদি আমরা জ্যোতিভাবিকে ওভাবে তুলে না আনতে যেতাম তবে আমাদের শুভ্র এতক্ষণে কাঁদতে কাঁদতে দেবদাস হয়ে মরে যেত। ইয়াশফা একটু হেসে বলল, আচ্ছা বাবা, রাগ করিনি, দাঁড়াও তোমাদের সাথে আমার বাচ্চাদের পরিচয় করিয়ে দিই। কথাটা বলেই ইয়াশফা এক ছুটে নিচের বাগানে চলে গেল। সেখানে ওর পুরো বিচ্ছু বাহিনী মহা আনন্দে খেলছিল। ইয়াশফাকে দেখা মাত্রই কিসমিস, বাঘা, ম্যাও আর পিপাই ছুটে এসে ওর গায়ের উপর উঠতে চাইল। ও আদর করে ওদের কোলে কাঁধে নিয়ে আবার সিঁড়ি দিয়ে শুভ্র রুমে এসে হাজির হলো। ও ঘরের দরজায় দাঁড়াতেই হরিণটা টুকটুক করে হেঁটে গিয়ে সোজা মুগ্ধর পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। হরিণের শিং দেখেই মুগ্ধ চেঁচিয়ে উঠল, ও মা গো, বাঁচাও! এই বলেই এক বিশাল লাফ দিয়ে সোজা আদ্রিতের কোলের উপর গিয়ে উঠল। আদ্রিত আচমকা মুগ্ধর ওজনে ধপাস করে সোফায় পড়ে গেল। মুগ্ধ আদ্রিতকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, ইয়াশফা, এসব তুই কই পাস রে বই? এটা তো আজ তো একটা চিড়িয়াখানা। ইয়াশফা দুই হাত কোমরে দিয়ে মুগ্ধকে একটা কড়া ধমক দিয়ে বলল, মুগ্ধ ভাইয়া, একদম চেঁচামেচি করবেন না বলে দিচ্ছি। আপনার এই ষাঁড়ের মতো চিৎকার শুনে আমার কচি কচি বাচ্চারা ভয় পাচ্ছে। ইয়াশফা তার পুরো বিচ্ছু বাহিনীকে সাথে নিয়ে শুভ্র রুম থেকে বের হয়ে এলো। করিডোরে পা দিতেই ও দেখল হৃদ একা বসে আছে। ইয়াশফাকে দেখে হৃদ চমকে উঠে বলল, কি ব্যাপার, তুমি কখন আসলে অ্যাটাম্বো? ইয়াশফা একটু মুখটা ঝুলিয়ে বলল, আপনার গুণধর ছেলে জোর করে ধরে নিয়ে এসেছে বাবা। ছেলের উপর হৃদের রাগ এক সেকেন্ডে চড়ে গেল। ওর কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল, কেন? ও জোর করে আনবে কেন? কাছে থাকলে তো কামড়ায়, আর দূরে গেলে হামলায়। ডাকো ওকে এক্ষুনি। ঠিক তখনই কলে কথা বলতে বলতে সেদিক দিয়েই যাচ্ছিল ঋষভ। হৃদকে দেখা মাত্রই ডাকলো এবং কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ঋষ? তুমি ইয়াশফাকে না জানিয়ে হুট করে ওরকম গ্রাম থেকে তুলে এনেছো কেন? ঋষভ কোনো স্পষ্ট উত্তর না দিয়ে একদম খাপছাড়া গলায় বলল, এমনি এনেছি, আমার ইচ্ছে হয়েছে তাই। হৃদ এবার সত্যিই রেখে গেল, ওর মেজাজ বিগড়ে গেল। ঋষ, তোমার এমন বাচ্চামি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুমি কি সংসারটাকে নাটক পেয়েছো নাকি? আমি আবার ইয়াশফাকে ওর গ্রামে রেখে আসবো, তোমার মতো বেয়াদবের কাছে ওকে রাখবো না। ঋষভ নিজের অজান্তেই হঠাৎ বলে ফেলল, আমি তো নিজেই চলে যাব বাবা, ও একটু আমার চোখের সামনে থাকুক না। কথাটা ও খুব আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বললেও হৃদের তীক্ষ্ণ কানে তার কিছুটা পৌঁছে গেল। ওর বুকের ভেতরটা কেমন যেন ছাদ করে উঠল। ও সাথে সাথে ঋষভের দিকে এগিয়ে গিয়ে উদ্গ্রীব হয়ে বলল, কি বললা ঋষ? চলে যাবে মানে? কোথায় চলে যাবে তুমি? বাবার প্রশ্নে ঋষভের হঠাৎ হুঁশ ফিরল। ও নিজের আবেগ আড়াল করতে গিয়ে তড়িঘড়ি করে বানিয়ে বলল, না কিছু না, এমনিতেই নিয়ে আসলাম। তুমি চাইলে এখনই আবার ওকে রেখে দিয়ে আসতে পারো, আমার কিছু যায় আসে না। এমনিতেও ওকে তো আমি আমার বউ বলে মানি না। কথাটা বলেই ঋষভ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল।
ওদিকে হৃদ একদম স্তব্ধ হয়ে চুপ করে গেল। ওর মনটা এক অজানা আশঙ্কায় কেমন যেন কু ডেকে উঠল। একটু আগে ওটা কি বলতে চেয়েছিল? ওর মন কিছুতেই শান্ত হচ্ছিল না। ওখান থেকে চিন্তা ঝেড়ে ফেলে হৃদি আশফার দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করল, কিছু খেয়েছো মা? ইয়াশফা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, না। ঠিক তখনই মিহি 2 হাতে 2টো খাবারের প্লেট নিয়ে সেখানে এসে হাজির হলো। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যাও, এই প্লেটটা আগে ঋষের ঘরে দিয়ে এসো। ওটা দিয়ে আসলে তারপর আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। ইয়াশফা খাবারের প্লেটটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ঋষভের ঘরের দিকে চলে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। ইয়াশফা ঘরের ভিতর ঢুকে দেখল ঋষভ যথারীতি কানে ফোন গুজে গভীর মনোযোগে কারোর সাথে কথা বলছে। লোকটা সারাক্ষণ শুধু ফোনেই কথা বলে, মনে হয় কোনো মেয়ের সাথে প্রেম টিম করে। ইয়াশফা টেবিলের ওপর খাবারটা ধপাস করে রেখে একটু চড়া গলায় বলল, আপনার খাবার। ঋষভ ফোনের ওপাশ থেকে চোখ না সরিয়েই ইশারা করে বলল, রাখো এখানে। ইয়াশফা খাবার রেখে আর এক মুহূর্ত নষ্ট না করে যেই না চলে যেতে যাবে, অমনি পেছন থেকে ঋষভ হঠাৎ একটু নিচু স্বরে ডেকে উঠল, ক্যাকটাস। ইয়াশফা ওভাবে নিজের পুরনো ডাক শুনে একদম চট করে পেছনে ঘুরে উত্তর দিল, কি বলুন। ইয়াশফার এমন চটজলদি সাড়া দেওয়া দেখে ঋষভ নিজের ফোনের আড়ালে মনে মনে বেশ একটা মুচকি হাসি হাসল। তবে মুখে সেই কাঠিন্য ধরে রেখে বলল, নাথিং, আউট। ইয়াশফা রেগে মেগে ঋষভের পিঠের দিকে তাকিয়ে একটা বিশাল ভেঙচি কাটল। তারপর গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের নিঝুম অন্ধকারে ঘরে ইয়াশফা একা বসে আছে। ওর কোলের ওপর কুকড়ে শুয়ে আছে ওর বিড়াল ম্যাও। ছোট্ট অবলা প্রাণীটার শরীরটা আজ বেশ খারাপ। সকাল থেকে কিছুই মুখে তোলেনি। হয়তো নিজের গ্রাম ছেড়ে হঠাৎই নতুন বাড়িতে আর অচেনা পরিবেশে খাপ খাওয়াতে পারছে না বলেই এই দশা। ওদিকে পিপাই আর বাঘারা অবশ্য বাইরের বাগানটাতেই নিজেদের মতো আস্তানা গেড়ে নিয়েছে। ইয়াশফা ম্যাওয়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু ম্যাওয়ের শরীরটা ক্রমাগত ভীষণভাবে কাঁপছিল। ওর এই অবস্থা দেখে ইয়াশফার চোখ দুটো ছলছল করে উঠল। ও বিড়ালটাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে করুণ সুরে বলল, মারে, এমন করিস না মা, আর একটুখানি ধৈর্য ধর। সকাল হলেই তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। একটু কষ্ট কর, মা আছে তো সোনা। ইয়াশফা নিজের মতো করে বকেই যাচ্ছে। ওর মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিচ্ছে। ইতিমধ্যে ম্যাও 2বার বমিও করে ফেলেছে। ম্যাওয়ের নেতিয়ে পড়া শরীর দেখে ইয়াশফার বুকের ভেতরটা ভয় আরও দুরু দুরু কাঁপতে লাগলো। ও কিছুতেই বুঝতে পারছিল না এই রাতে ও কী করবে। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জ্যোতি আর রুহি। ইয়াশফাকে ওভাবে উস্কো খুস্কো চুলে বসে থাকতে দেখে জ্যোতি দ্রুত এগিয়ে এলো। ও উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে বুনু, এমন করছো কেন? তোমার বিলাইটার কি হয়েছে? ইয়াশফা নিজের কান্না ধরে রাখতে পারল না। ও প্রায় কাঁদো কাঁদো গলায় জ্যোতির দিকে তাকিয়ে বলল, দেখো না আপু, ও কেমন করছে। আমি এখন কি করব, কোথায় যাব এত রাতে? আমার বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। পাশ থেকে রুহি পরিস্থিতি বেগতিক দেখে সান্ত্বনা দিয়ে বলল, তুমি একদম প্যানিক করো না ইয়াশফা, দাঁড়াও, আমি এক্ষুনি পাপাকে কল করছি। পাপা ওকে এক্ষুনি অ্যানিমেল হাসপাতালে নিয়ে যাবে। রুহি চটপট ফোন বের করে হৃদকে ডায়াল করলো, কিন্তু দুর্ভাগ্যবশত হৃদের ফোন তখন অন্য লাইনে ব্যস্ত, ওয়েটিং দেখাচ্ছিল। রুহি আর সময় নষ্ট না করে তালিকায় থাকা পরবর্তী নাম অর্থাৎ ঋষভকে কল দিয়ে বসলো। ঋষভ তখন বাড়িতে ছিল না, কোনো এক জরুরি কাজে বাইরে গিয়েছিল। রুহির কল স্ক্রিনে ভেসে উঠতেই ও ফোন রিসিভ করে সরাসরি কাজের কথা এলো। কি হয়েছে? রুহি এপাশ থেকে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কোথায় এখন? ঋষভ শান্ত গলায় জবাব দিল, বাইরে একটা কাজে এসেছি। এনি প্রবলেম? রুহি আর কোনো ভূমিকা না করে মুখ ফসকে হুট করে বলে ফেলল, ভাইয়া ইয়াশফা খুব কাঁদছে। হোয়াট? ওপাশ থেকে ঋষভের শান্ত কণ্ঠস্বর 1 সেকেন্ডে বজ্রের মতো গর্জে উঠল। ব্যাকুল হয়ে এক নাগারে জিজ্ঞেস করলো, ও কাঁদছে কেন? কোথাও কি আঘাত পেয়েছে? ও কি অনেক ব্যথা পেয়েছে? রুহি দাঁড়া, আমি এক্ষুনি আসছি।
রুহিকে কোনো উত্তর দেওয়ার বা পুরো ঘটনাটি খুলে বলার ন্যূনতম সুযোগ না দিয়েই ঋষভ কলটা কেটে দিল। ওপাশে রুহি ফোনটা কানের কাছে ধরে একদম থ হয়ে দাঁড়িয়ে রইল। কলকাতার ঠিক কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে রায়ানকুঞ্জের সদর দরজায় একটা গাড়ি এসে ব্রেক কষল। গাড়ি থেকে নেমে ঋষভ সিঁড়ি ভেঙে হন্তদন্ত হয়ে উপরে ছুটে এলো। ওর চুলগুলো উস্কো খুস্কো, কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখে মুখে অস্থিরতা। ও কোনো মতে ইয়াশফার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকেই সোজা ইয়াশফার দিকে ছুটে গেল। বাকিদের উপস্থিতির তোয়াক্কা না করে ও এক ঝটকায় ইয়াশফাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ওর হৃৎপিণ্ড তখন কামারের নেহাইয়ের মতো পিটছে। ও ইয়াশফার মুখটা দুই হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, কি হয়েছে ইয়াশ? কোথায় ব্যথা পেয়েছো দেখি? ইয়াশফা দুই চোখ গোল গোল করে তাকিয়ে রইল। ও মনে মনে ভাবল, লোকটা কি পাগল হয়ে গেছে? ও আবার কখন ব্যথা পেল? ইয়াশফা একটু থতমত খেয়ে ঋষভের হাত দুটো আলতো করে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও ব্যথা পাইনি, আমার মেয়াও খুব অসুস্থ। ইয়াশফার কথা শুনে ঋষভের উন্মাদের মতো আচরণ হঠাৎ থমকে গেল। ও হুট করেই রেগে গেল। ইয়াশফার গাল ধরে বলল, ইডিয়েট। এবার ওর নজর একবার নিচে নামতেই দেখল ইয়াশফার কোলের ওপর একটা ছোট্ট নেতিয়ে পড়া বিড়াল ছানা কাঁদছে। ও এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ঠিক তখনই ঘরের এক কোনায় দাঁড়িয়ে থাকা রুহি আর জ্যোতি মুখ টিপে মুচকে মুচকে হাসতে লাগলো। রুহি তো আর সুযোগ হাতছাড়া করল না। ও নিজের দুই হাত কোমরে দিয়ে মুখটা ভীষণ রকম বাঁকিয়ে হুবহু ঋষভের গলার স্বর নকল করে ভেঙচি কেটে উঠল, ওকে আমি বউ বলে মানি না, ও আবার বউ না। ঋষভ এক সেকেন্ডে আগের সেই কাঠখোট্টা রূপে ফিরে এলো। ও চোখ দুটো সরু করে কটমটানি চাহনি দিয়ে রুহির দিকে তাকালো। রুহি অবশ্য ভয় না পেয়ে জ্যোতিকে নিয়ে আরও একটু হাসল। ঋষভ এবার গলার স্বর গম্ভীর করে ইয়াশফাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ইয়াশফা বিড়ালের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক অসুস্থ, একটু আগে দুইবার বমি করেছে আর এখন খিচুনির মতো উঠছে, ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঋষভ আর এক মুহূর্ত নষ্ট না করে এক পা এগিয়ে এসে বলল, ঠিক আছে, দাও ওকে আমার কাছে, আমি যাচ্ছি। ইয়াশফা চট করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল, না আমিও যাবো আপনার সাথে। ঋষভ এবার চোখ রাঙিয়ে কড়া গলায় ধমকে উঠল, একদম না, দেখেছো এখন রাত কয়টা বাজে? অনেক রাত হয়েছে বাইরে, আমি একাই সামলাতে পারবো, তুমি চুপচাপ বাসায় থাকো। কিন্তু ইয়াশফা জেদ ধরে কোল থেকে ম্যাওকে শক্ত করে ধরে চোখের জল মুছে বলল, না আমি যাবই যাব, ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমি না থাকলে ওর আরও অনেক বেশি কষ্ট হবে। ইয়াশফার এই কান্নামাখা জেদ ঋষভ আর না করতে পারল না। ও একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে করিডোরের দিকে পা বাড়ালো। ইয়াশফা ও ম্যাওকে বুকের মাঝে নিয়ে পেছন পেছন গাড়ির দিকে রওনা হলো। গাড়ি স্টার্ট দিতেই মাঝরাতে নিস্তব্ধ আর নিঝুম রাস্তা ছিঁড়ে ওদের গাড়ি ছুটে চলল একটা 24 ঘন্টা খোলা অ্যানিমেল ক্লিনিকের উদ্দেশ্যে। চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মাঝে হেডলাইটের আলোয় রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্লিনিকের ভেতরে ঢুকতেই ডিউটি ডাক্তার দ্রুত ম্যাওকে টেবিলে শুয়ে ওর প্রাথমিক চেক আপ শুরু করে দিলেন। এদিকে ইয়াশফার চোখে তখন ভর করেছে রাজ্যের ঘুম। গত কয়েকদিনের ধকল আর মাঝরাতের এই ছোটাছুটিতে ওর শরীর আর দিচ্ছিল না। ক্লান্তিতে চোখের পাতা দুটো যেন ভারী পাথরের মতো ভেঙে আসছিল। তবুও ও খুব কষ্ট করে নিজেকে জাকিয়ে রেখে ম্যামের মাথাটা আলতো করে ধরে দাঁড়িয়েছিল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঋষভ এক কোণায় দাঁড়িয়ে ইয়াশফার এই ঢুলু ঢুলু অবস্থা আর ক্লান্ত মুখটার দিকেই গভীর মনোযোগে খেয়াল করছিল। ও বুঝতে পারল মেয়েটা যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। ও আর দেরি না করে আলতো করে ইয়াশফার হাত ধরে কেবিন থেকে বের করে বাইরে ওয়েটিং জোনে নিয়ে আসলো। ভেতরে তখন ডাক্তার একা একা ম্যাওকে ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঋষভ ইয়াশফাকে ওয়েটিং জোনের একটা নরম সোফায় বসিয়ে দিল, তারপর নিজেও ওর ঠিক পাশে এসে বসলো। কিন্তু ইয়াশফা আর এক মুহূর্তের জন্য নিজের চোখ খোলা রাখতে পারছিল না। একদিকে ম্যামের জন্য ভেতরে ছটফটানি, অন্যদিকে অনবরত কান্নার ধকলে ওর মাথা যেন ছিঁড়ে যাচ্ছিল। ও দুই হাত দিয়ে শক্ত করে নিজের মাথাটা চেপে ধরে রইল। ব্যথার চোটে সোজা হয়ে মাথাটা তোলার মতো শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। ইয়াশফার ছটফটানি দেখে ঋষভ আর কোনো কিছু না ভেবেই
হুট করে ইয়াশফাকে নিজের বুকের মধ্যে তুলে নিল। তারপর বাচ্চাদের মতো ওকে কোলে নিয়ে ধীর পায়ে হেঁটে হেঁটে ঘুম পড়াতে লাগলো। ইয়াশফা নিজের 2 হাত দিয়ে ঋষভের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। ঋষভ ইয়াশফাকে বুকে লেপ্টে ধরে ধীর পায়ে একবার করিডোরের সামনে হেঁটে আসছে, আবার দোল খাওয়াতে খাওয়াতে পেছনের দিকে হেঁটে যাচ্ছে। হসপিটালের ওই নিঝুম করিডরে দীর্ঘক্ষণ ধরেই ও এভাবেই ইয়াশফাকে বুকে আগলে হেঁটে হেঁটে ঘুম পড়াতে লাগলো। ঋষভের নিজেরই বারবার মনে হতে লাগলো ও মনে হয় কোনো বাচ্চাকে ঘুম পড়াচ্ছে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই ইয়াশফা গভীর ঘুমে তলিয়ে গেল। ঋষভ ওকে নিয়ে আলতো করে সোফার উপর বসলো ও ইয়াশফাকে নিজের কোলের মধ্যে গুছিয়ে তুলে নিল। ইয়াশফার শরীরী গঠনে অনেকটা ছোটোখাটো আর পুচকে হওয়ায় ঋষভের মস্ত বড় কোলের ভেতর ওকে দেখতে ঠিক যেন একটা ঘুমন্ত ছোট্ট বাচ্চার মতোই লাগছিল। ইয়াশফা একদম নিশ্চিন্তে কোনো রকম দ্বিধা ছাড়া ঋষভের চওড়া বুকে মুখ গুজে আরও গভীর ঘুমে তলিয়ে গেল। ঋষভ বাঁ হাত দিয়ে ইয়াশফাকে শক্ত করে আগলে রাখলো যেন ও কোনোভাবেই পড়ে না যায়, আর ডান হাত দিয়ে নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। কিন্তু ওর মন আসলে ফোনের স্ক্রিনে ছিল না, ছিল ওর বুকে লেপ্টে থাকা মেয়েটার ওপর। এর মধ্যেই প্রায় মিনিট 20 পর কেবিনের দরজা খুলে ডাক্তার বের হয়ে আসলেন। ও ঋষভ আর ইয়াশফাকে এভাবে ওয়ান পিস হয়ে সোফায় বসে থাকতে দেখে একটু মুচকি হাসলেন। তারপর নিচু স্বরে বললেন, ভয় পাওয়ার একদম কিছুই নেই। নতুন জায়গায় আসার কারণে বিড়ালটার ফুড পয়জনিং আর ডিহাইড্রেশন হয়েছিল। শরীর থেকে পানি কমে যাওয়ার কারণে এমন খিঁচুনি দিচ্ছিল। আমি স্যালাইন আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখনও শান্ত। তবে সেফটির জন্য আজকে রাতে ও এখানেই অবজারভেশনে থাকুক। স্যালাইনটা শেষ হতে সময় লাগবে। আপনারা কাল সকালে ওকে নিয়ে যাবেন। ঋষভ মাথা নাড়িয়ে ডাক্তারের কথায় সায় দিল। ও ঘুমন্ত ইয়াশফাকে এক হাতে পাঁজা গোলা করে নিজের কোলে তুলে নিল, অন্য হাতে ইয়াশফার জুতো নিল। ইয়াশফার গভীর ঘুমে কোনো ব্যাঘাত ঘটল না। ও ঋষভের শার্টের কলারটা ছোট ছোট আঙ্গুল দিয়ে খামচে ধরে রইল ওভাবেই। ঋষভ ওকে ওভাবেই কোলে নিয়ে হেঁটে গিয়ে হাসপাতাল থেকে বের হলো এবং গাড়ির সামনের সিটের দরজা খুলে ইয়াশফাকে নিয়ে একসাথে বসলো। ও এক মুহূর্তের জন্য ইয়াশফাকে নিজের বুক থেকে আলাদা করলো না। ঠিক তখনই যেন প্রকৃতির রূপ এক মুহূর্তে বদলে গেল। মেঘের ঘন ঘটা আর আকাশ জুড়ে বিজলির চমকানি শুরু হলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা চারপাশ কাঁপিয়ে শুরু হলো প্রচণ্ড ধূলিঝড় আর মুষলধারে বৃষ্টি। গাড়ির কাঁচে আছড়ে পড়তে লাগলো বড় বড় পানির ফোঁটা। বাইরে যেন এক প্রলয় শুরু হয়ে গেছে। কিন্তু সেই ঝড়ের রাতেও গাড়ির ভেতরের পরিবেশটা ছিল একদম শান্ত।